সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক করা দরকার, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে ভারতের সাথেও তারা কোনো বন্ধুত্ব করতে পারছে না। ফলে এখন একমাত্র চীন হলো বাংলাদেশের জন্য নিরাপদ। কিন্তু চীন তো আসলে যে লজিস্টিক সাপোর্টগুলো আমাদের দরকার এই মুহূর্তে, আমেরিকাকে মোকাবেলা করার জন্য, ভারতকে মোকাবেলা করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, সেই লজিস্টিক সাপোর্ট আমরা চীন থেকে পাবো না। আমরা তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল এইড পাবো, প্রজেক্ট পাবো, কিন্তু আমাদের পলিটিক্যাল যে শেল্টার দরকার, তারপর আমাদের যে মিলিটারি শেল্টার দরকার, ভারতের কূটনীতিকে মোকাবেলা করার জন্য যা কিছু দরকার সেটা আমরা পাচ্ছি না। অন্যদিকে ভারতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা বাংলাদেশে যে বিষয়গুলো কতটা সিরিয়াসলি দেখেছেন যে বাংলাদেশে তারা একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন, জনাব দীনেশ ত্রিবেদী। তো এই যে জনাব দীনেশ ত্রিবেদী, তিনি আসছেন কিন্তু কোনো সুবিধা করতে পারছেন না। একজন ভারতের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন সিনিয়র একজন ডিপ্লোম্যাট, ওনার কথাবার্তা হাঁটাচলা দেখলে আপনি বুঝতে পারবেন তার আভিজাত্যটা কোন পর্যায়ে। ওই পর্যায়ের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে কোনো দেশ থেকে কখনো আসেননি। আর তার মতো এরকম একজন প্রাজ্ঞ, একজন সিজেন্ট পলিটিশিয়ান আমাদের দেশেও আমি আসলে দ্বিতীয় দেখি না। অথচ এই মানুষটি বাংলাদেশে এসে উঠতে বসতে, অর্থাৎ ড্যান ডব্লিউ মজিনা যেভাবে শেখ হাসিনার জমানাতে লাঞ্ছিত হতেন, তিনিও অলমোস্ট ঠিক সেইভাবে ওনার একেবারে প্রথম দিন থেকে তিনি লাঞ্ছিত হচ্ছেন। তিনি যেদিন বাংলাদেশে ঢুকলেন, কি একটা কথা বললেন, সেটা নিয়ে অনেক দিন ট্রল হলো বাংলাদেশে। সেই বেনাপোলে তিনি কথা বলেন। এরপর বাংলাদেশে অনেক দিন তিনি বসে থাকলেন। তারপর তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র দিলেন। তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাকে ১ মাস বসে থাকতে হলো। এরপর পররাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি যখন দেখা করতে এলেন, তাকে যেভাবে বসানো হলো, তার অপোজিটে যেভাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদার পররাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা যেভাবে বসলেন, আর পূর্ণমন্ত্রীর মর্যাদায় দীনেশ ত্রিবেদীর মতো একজন পিতৃসম মানুষকে যেভাবে একটা ডবল সোফাতে বসিয়ে তাকে একেবারে কাছুমাছু করতে বাধ্য করা হলো, ইটস এ ব্যাড সিগন্যাল। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো সম্পর্কে এই মুহূর্তে জড়াচ্ছে না। এদিকে জনাব নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব তার পরিবারকে কংগ্রাচুলেট জানাচ্ছিলেন, তাকে ভারত ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কী কারণে হলো সেখানে টানাপোড়েন তৈরি হলো। আবার এখন জনাব তারেক রহমান সাহেবকে সেখানে একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য তিনি দাওয়াত দিয়েছেন। তিনি আদৌ যাবেন কিনা, অর্থাৎ তারেক রহমান সাহেব আদৌ যাবেন কিনা, এটা এখনও নিশ্চিত না। নানা রকম অপপ্রচার চলছে। কেউ বলছে যে তারেক রহমান সাহেবকে ভারত যে চিঠি দিয়েছে সেখানে তিনি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এই কথাটা উল্লেখ করেননি। বাংলাদেশকে অপমান করা হচ্ছে, তারেক রহমান সাহেবকে অপমান করা হচ্ছে, এবং তাকে যদি কৌশলে দিল্লিতে নিতে পারে তাহলে সেখানে তার ঘাড়ের উপর শেখ হাসিনাকে চাপিয়ে দেওয়া হবে, আওয়ামী লীগকে চাপিয়ে দেওয়া হবে, অথবা তাকে এমন কূটনীতির ফাঁদে ফেলা হবে যে ওখান থেকে তিনি অপমানিত, লাঞ্ছিত না হয়ে ফিরে আসতে পারবেন না। তো এই কারণে যারা তারেক রহমান সাহেবের শুভানুধ্যায়ী অনেকে বলছেন যে না, তার সেখানে যাওয়া ঠিক হবে না, তিনি তার চেয়ে বরং জাতিসংঘ অধিবেশনে যাবেন, সেখানে তিনি 10 দিন থাকবেন, সেখানে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করবেন আরও ভালো করে। সেটা হলো যে বাঘের লেজ হয়ে থাকাও ভালো। বাঘের লেজ হয়ে থাকা বলে আমেরিকার সাথে সম্পর্ক থাকলে, আমেরিকা যদি তারেক রহমান সাহেবকে ওন করে, বাংলাদেশকে ওন করে, তাহলে অনেক কিছু হতে পারে। তো সেই দিক থেকে আপনি যদি এখন চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের যে কূটনীতি, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চাইতে জটিল হয়ে পড়েছে। আর এই সরকার, বর্তমান সরকার গত 6 মাস ধরে সে তার যে ডিপ্লোম্যাটিক যে একটা গোল, সেই গোলটা এখনও নির্ধারণ করতে পারেনি। হয়তো নিজেদের দুর্বলতা আছে, অথবা বৈশ্বিক পরিস্থিতি, অথবা আঞ্চলিক যে ডিফিকাল্টিস, যে কোনো কারণেই হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে সরকার অনেকটা দিশেহারা হয়ে পড়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।